সাইমন নাফিসার কথাগুলো শোনার সাথে সাথে হাত থামিয়ে দিল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো ওর দিকে। তারপর নরমভাবে নাফিসার কপালে নিজের ঠোঁট দাবিয়ে একটা চুমু আঁকলো। দুহাত দিয়ে ব্ল্যাঙ্কেটটা গলা অবধি টেনে দিয়ে শান্ত স্বরে বলল, স্লিপ, ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই সাইমন উঠে যেতে চাইল, কিন্তু নাফিসা তাড়াতাড়ি ওর হাত ধরে ফেলল। হঠাৎ টান পড়ায় সাইমন ঘুরে তাকালো নাফিসার দিকে। আমার কথার উত্তর দিলেন না ডিএসপি সাহেব? আপনি এমন কেন? সবসময় নিজেকে রহস্যের আড়ালে রাখেন। আমি আপনাকে বুঝে উঠতে পারি না। সাইমন ভ্রু কুঁচকে নাফিসার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, ইডিয়েট, বাজে বকো না, ঘুমাও। অসহায় চোখে নাফিসা কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ উঠে বসে বলল, না, আমি ঘুমাবো না। আজই আপনি আমার কথার উত্তর দেবেন। চোখ সরু করে তাকালো সাইমন, কণ্ঠস্বর এবার কিছুটা গম্ভীর। বেশি কথা আমার পছন্দ নয়, চুপচাপ শুয়ে পড়ো, আর একটা শব্দও করবে না। নাফিসা থেমে গেল না, বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে উঠল, আপনি যদি আমাকে না মানেন তাহলে স্পর্শ করেন কেন? তার মানে কি? মুহূর্তের জন্য স্তব্ধ হলো সাইমন, তারপর দৃঢ়কণ্ঠে বলল, আমি তোমাকে বলতে বাধ্য নই। নাফিসার ঠোঁট কেঁপে উঠল। সত্যিই বলতে বাধ্য নন? তাহলে আর কখনো আমাকে স্পর্শ করবেন না, যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছেন। শাট আপ, ইডিয়েট, গর্জে উঠল সাইমন। তারপর আবার একটু থেমে নরম স্বরে যোগ করলো, আর কিছু বলবে না, ঘুমাও। সাইমনের ধমকে চমকে উঠল নাফিসা। চোখের কোণে টলমল পানি জমে উঠল, এক ফোঁটা দুই ফোঁটা গড়িয়ে পড়ল গাল বেয়ে। সাইমন ধীরে ধীরে এগিয়ে এসে নাফিসার দুই বাহু ধরে ওকে আবার শুইয়ে দিল, ব্ল্যাঙ্কেট টেনে ঢেকে দিল। নাফিসার ছলছল চোখে সে কেবল তাকিয়েই রইল। হঠাৎ সাইমন ঝুঁকে এসে ঠোঁট চেপে ধরল নাফিসার চোখে। টপ টপ করে ঝরে পড়া পানিকে নিজের ঠোঁটে শুষে নিল। নাফিসার চোখ বুজে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। গা ভরে টেনে নিচ্ছে সাইমনের শরীরের ঘ্রাণ। অনেকক্ষণ সময় নিয়ে নাফিসার প্রতিটি অশ্রুবিন্দু শুষে নিল নিজের ঠোঁটের সাহায্যে সাইমন। তারপর ওর দৃষ্টি নামলো নাফিসার ঠোঁটের দিকে। এক ঢোক গিলে এগিয়ে এলো, ধীরে নাফিসার ঠোঁটে রাখলো শুকনো অথচ দৃঢ় এক চুমু। কিছুক্ষণ নিঃশব্দে ঠোঁট দাবিয়ে রাখলো। নাফিসা নিঃশ্বাস গুনতে লাগলো, প্রতিটি মুহূর্তে সাইমনের স্পর্শ অনুভব করছিল। পরক্ষণেই সাইমন সরে গেল, উঠে দাঁড়িয়ে কেবল বলল, স্লিপ, ঘুমিয়ে পড়ো। এই বলে ধীর কদমে ঘর থেকে বেরিয়ে গেল সাইমন। নাফিসা ওর চলে যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মানুষটার মধ্যে এত রহস্য কেন? আমি কখনোই বুঝে উঠতে পারি না। ভাবতে ভাবতেই চোখ ভারী হয়ে এলো। অবশেষে ঘুমের দেশে হারিয়ে গেল নাফিসা। রুহি বিছানার এক কোণে বসেছিল, ফোন হাতে। পর্দায় বারবার একই নাম ভেসে উঠছে, রায়হান। অনবরত কল করছে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। আজ ৮ দিন হতে চলল, তবুও রায়হানের সাথে যোগাযোগ নেই। বুকের ভেতর ভয় আর অভিমানের ঝড় বইছে। দিনভর অনেক কিছু ঘটেছে, ভেতরে ভেতরে ভেঙে পড়লেও একটা জায়গায় এসে রুহির মন যেন শান্তি পাচ্ছে। বিয়েটা ভেঙে গেছে, সেই বন্ধনটা না হলে আজ হয়তো সবকিছু আরো জটিল হয়ে যেত। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো, চমকে উঠল রুহি। ধীর পায়ে উঠে দরজা খুলতেই সামনে সাইমন দাঁড়িয়ে আছে দেখে অবাক হয়ে গেল। দাভাই, তুমি তুমি এখানে? বিস্মিত গলায় বলে উঠল রুহি। গম্ভীর স্বরে শুধু একটি শব্দ উচ্চারণ করলো সাইমন, হুঁ। রুহি সরে গিয়ে পথ করে দিল, ভিতরে আসো দাভাই। সাইমন ভেতরে ঢুকে এসে সরাসরি বিছানার উপর বসে পড়ল। চোখের ইশারায় রুহিকে পাশে বসতে বলল। অকারণ এক অজানা ভয় জেগে উঠল রুহির ভেতরে। হঠাৎ কেন দাভাই তার রুমে এসেছে? কি বলবে ওকে? তবু ধীরে ধীরে এগিয়ে গিয়ে সাইমনের পাশে বসল রুহি। সাইমন হাত বাড়িয়ে রুহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলল, সরি। রুহি থমকে তাকালো। সরি? তুমি সরি বলছো কেন দাভাই? সংক্ষিপ্ত উত্তর এলো, আজকের জন্য। রুহি মাথা নাড়ল। বাদ দাও এসব, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমি খুশি হয়েছি। এই বিয়েটা ভেঙে গেছে, ভালোই হয়েছে। গলায় কাপড় নিয়ে একটু থেমে আবার বলল রুহি, দাভাই, একটা কথা বলবো? সাইমনের গভীর চোখ স্থির হলো ওর ওপর। কি কথা? হঠাৎ মাথা নিচু করে রুহি বলল, আমি একজনকে ভালোবাসি। সাইমনের ভ্রু কুঁচকে গেল, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তাহলে এই বিয়ের মানে কি ছিল? বিয়েতে হ্যাঁ বলেছিলি কেন? রুহির চোখ ভিজে উঠল, টপ টপ করে গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি রাজি ছিলাম না দাভাই, কিন্তু বড় আব্বুর সামনে কিছু বলতে পারিনি। সাইমন আবার প্রশ্ন ছিল, এবার কঠিন সুরে, ছেলেটা কে? রুহি চুপ করে মাথা নিচু করে রইল, কোনো শব্দ বের হলো না। সাইমন কণ্ঠ আরো গভীর করল,
ছেলেটাকে জিজ্ঞেস করছি আমি, নামটা বল। কাঁপতে কাঁপতে অবশেষে উত্তর দিল রুহি, রায়ান ভাই। এক মুহূর্ত নীরবতা, তারপর সাইমনের ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠ শোনা গেল, যখন তোরা একে অপরকে ভালোবাসিস তখন সবার সামনে তোদেরকেই সেটা প্রকাশ করতে হবে। রুহি হাউমাউ করে কেঁদে উঠল। রায়ান ভাই আমার সাথে কথা বলছে না অনেক দিন, আমি বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সাইমন এবার বোনকে শক্ত করে জড়িয়ে নিল, হাত দিয়ে কাঁধ আগলে নিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ক্রাই, আমি আছি। রুহি বুক ভরে হাহাকার তুলল, মাথা নামিয়ে সাইমনের বুকে লেগে রইল। দা ভাই, আমি রায়ান ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। সাইমন এবার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বিয়ের জন্য তৈরি হ, আমি সব দেখছি, কাল তোদের বিয়ে। রুহি বিস্মিত চোখে তাকালো, কিন্তু রায়ান ভাই তো ফোনই ধরছে না। সাইমন মাথায় হাত বুলিয়ে দিল, চোখে ভরসা ঝরে পড়ছে। আমি বলেছি তো, আমার উপর ছেড়ে দে, কাল তোদের বিয়ে হবে। এ কথাগুলো বলে সাইমন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে লাগলো। বেরিয়ে যাওয়ার সময়ও থেমে রুহির দিকে শেষবার তাকালো, তারপর নিঃশব্দে রুম ছেড়ে চলে গেল। রুহি একা হয়ে গেল, বিছানায় ধপ করে বসে পড়লো, তারপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। দুই হাত জোর করে বুকের ভেতর জমে থাকা কষ্ট বেরিয়ে আসছে স্রোতের মতো। ও বুঝতে পারছে না কেন চোখে এত জল জমেছে। প্রিয় মানুষটাকে অবশেষে পাবে সেই আশার জন্য, নাকি দীর্ঘদিনের অভিমান আর যন্ত্রণার জন্য। শুধু জানে আজ কান্না থামছেই না। নিজের ঘরে ফিরে এসে সাইমন ফোনটা হাতে তুলে নিল, গম্ভীর চোখে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর রায়ানের নাম্বারে ডায়াল করলো। অন্যদিকে রায়ান তখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশ অন্ধকার, চারপাশ নিস্তব্ধ, কিন্তু ওর বুকের ভেতর ঝড় বইছে। আঙ্গুলে ধরা জ্বলন্ত সিগারেট থেকে নিকোটিনের ধোঁয়া ধীরে ধীরে ভেসে যাচ্ছে বাতাসে। রুহির বিয়ের কথা শোনার পর থেকেই সিগারেট তার সঙ্গী হয়ে গেছে, এর সাথে যোগ হয়েছে মদের নেশা, প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। রুহিকে ভালোবেসেছে প্রাণের চেয়েও বেশি, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস দেখাতে পারেনি কখনো। বড় মামা, যিনি বাবার মতো স্নেহ দিয়ে ওকে বড় করেছে, যার চোখে নিজের জন্য অগাধ সম্মান, সেই মানুষটার সম্মান নষ্ট হোক এটা কোনোভাবেই চায়নি রায়ান। তাই রুহির থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। প্রতিদিন নিজেকে কাপুরুষ মনে হয়, কারণ যে নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেখার যন্ত্রণা সহ্য করে যাচ্ছে, সে আসলেই কাপুরুষ। রুহিকে আগেই ব্লক করে রেখেছিল যাতে তার খোঁজ না পায়, কিন্তু আজ হঠাৎ ফোন অন করতেই অসংখ্য মিসড কল, মেসেজ, নোটিফিকেশন এসে ভেসে উঠল স্ক্রিনে। প্রতিটি মেসেজে রুহির আর্তনাদ, প্রতিটি কলে বুক ভেঙে যাওয়া ব্যথা। ছবিগুলো দেখে বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। অন্য ছেলের পাশে তার প্রিয় রুহি বসে আছে। রায়ানের হাত কাঁপতে লাগলো, চোখ ভিজে উঠল, সে যেন আর সহ্য করতে পারছে না, তাই আরো এক টান দিল সিগারেটে। ধোঁয়া উড়িয়ে আকাশের দিকে তাকালো, এমন সময় হঠাৎ তার ফোন বেজে উঠল। চমকে উঠল রায়ান, স্ক্রিনে ভেসে উঠল দা ভাই। কপালে ভাঁজ পড়ল। সাইমন সচরাচর কাউকে ফোন করে না, বিশেষ করে তাকে তো করে না কারণ ছাড়া। হঠাৎ আজ কেন? বুকের ভেতর ধকধক শুরু হলো, মাথায় অদ্ভুত চিন্তা ঘুরতে লাগলো। কিছু কি হয়েছে? ও বাড়িতে কি কোনো বিপদ ঘটেছে? ভাইয়া কি এখন ও বাড়ি এসেছে? দ্রুত ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম দা ভাই, কেমন আছো? ওপাশ থেকে ঠান্ডা অথচ কড়া গলায় ভেসে এলো উত্তর, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই এখন? রায়ান কেঁপে উঠল প্রশ্ন শুনে। কেন ভাইয়া, কিছু কি হয়েছে? সাইমনের কণ্ঠস্বর এবার আরো দৃঢ় হলো। তুই যেখানেই আছিস, কাল সকালে তোকে এ বাড়িতে দেখতে চাই। আমি ঘুম থেকে ওঠার পর যদি তোকে না দেখি, তাহলে যেখানে আছিস সেখান থেকে টেনে তুলে আনবো। কথাগুলো বজ্রপাতের মতো কানে বাজলো রায়ানের। বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। দা ভাই, এত রেগে আছো কেন? কি হয়েছে? সাইমন কোনো ব্যাখ্যা দিল না, বরং আবার হুঁশিয়ার দিল, তোকে যা বলেছি তাই করবি, এর বেশি একটা শব্দও শুনবো না। রায়ানের বুক হাহাকার তুলল, চোখের কোণে জমে উঠল পানি, ধরা গলায় বলল, আমি ওই বাড়িতে আসতে পারবো না দা ভাই। সাইমন এবার কণ্ঠে তীব্র রাগ মেশালো। কেন? যাকে ভালোবাসিস তার কথা যখন সবার সামনে বলার সাহস নেই, তার অনুভূতির কোনো মূল্য নেই, তাহলে তোকে সামনে থেকে ওর বিয়ে দেখতে কি সমস্যা? তোকে সামনে থেকে ওর বিয়ে দেখতে হবে, বুঝেছিস?
রায়ান স্থবির হয়ে গেল। মনে হলো বুকের ভেতর ঢেউ আছড়ে পড়ছে। দাভাই সব জেনে গেছে? রুহি নিশ্চয়ই বলে দিয়েছে। গলাটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল রায়ান, আমি পারবো না দাভাই, আমি পারবো না। ওপাশ থেকে এক মুহূর্ত নীরবতা, তারপর সাইমনের দীর্ঘশ্বাস শোনা গেল। গম্ভীর অথচ অনর কণ্ঠস্বর কানে এলো। লাস্ট বার বলছি, কাল সকালে তোকে আমি এখানে দেখতে চাই। এ কথার সাথে সাথেই কল কেটে দিল সাইমন। হ্যালো হ্যালো দাভাই, রায়ান মরিয়া হয়ে ডাকলো, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। হাতে ফোনটা মুঠ করে দপ করে মেঝেতে বসে পড়ল। আকাশের দিকে তাকালো। বুক ফেটে কান্না এলেও চোখে জল এলো না। যন্ত্রণা এতটাই গভীর যে অশ্রুও শুকিয়ে গেছে। দুহাত তুলে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমি আর পারছি না, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। ভোরের আকাশে মৃদু আলো ছড়িয়ে পড়েছে। চারপাশে পাখির কিচিরমিচির। দূরে কোথাও মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। সেই ধ্বনি নাফিসার কানে পৌঁছাতেই চোখ খুলে গেল। চারপাশে একবার তাকিয়ে দ্রুত বিছানা ছেড়ে উঠল। রুমের জানালা খুলতেই ঠান্ডা সকালের হাওয়া ভেতরে ঢুকে এলো। নাফিসার বুক ভরে উঠল শান্তি আর প্রশান্তিতে। হাওয়ায় যেন নতুন দিনের বার্তা লুকিয়ে আছে। তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে অজু সেরে এলো। তারপর নামাজে দাঁড়ালো। প্রতিটি রাকাতে মন ভরে দোয়া করলো। সিজদায় কেঁদে ফেললো। নিজের মনের সব চাওয়া পাওয়া, সব ভয় অভিমান, সব স্বপ্ন আল্লাহর কাছে সঁপে দিল। মোনাজাত শেষ করে ধীরে ধীরে হাত মুখে বুলিয়ে নিল। তার কাছে এই মুহূর্তটা একেবারেই বিশেষ, যেন মনের ডায়েরি আল্লাহর কাছে খোলা হলো। ভরসা আছে তিনি শুনবেন এবং একদিন তার ফিডব্যাক সব দিয়ে দেবেন। নামাজ শেষ করে কিছুক্ষণ তাসবিহ পড়লো, কোরআনের আয়াত পাঠ করলো। মনটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তারপর পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। আলমারির ওপর রাখা নিজের ডায়েরিটা বের করে নিল। ডায়েরির পাতায় কলম ছোঁয়ানো মাত্রই যেন মনের সব কথাটা উতলে উঠল। নাফিসা লেখা শুরু করলো। নিজের ভেতরের দোটানা, ভালোবাসা, ভয়, কৃতজ্ঞতা। প্রিয়, নামটা তো বলি না, কারণ জানোই তো, তোমার নাম একা ডাকলেই বুকের মধ্যে এক অদ্ভুত আলোড়ন ওঠে। নামহীনই ভালো। চিঠি শব্দটা খুব অদ্ভুত না? কাগজে লেখা কিছু অক্ষর, অথচ কখনো কখনো একটা গোটা জীবন আটকে থাকে তার ভিতর। আমার জীবনেও একটা চিঠি এসেছিল জানো। আমার 14 বছর বয়সে একটা চিঠি এসেছিল। কোনো ডাকপিয়ন দিয়ে নয়, আসলে সেটা ছিল এক অদৃশ্য ডাকপিয়ন, যাকে পাঠিয়েছিল আসমানের একাকিত্ব। হ্যাঁ, 14 চিঠি। তুমি এসেছিলে আমার জীবনে এক চিঠির মতো, ধীরে ধীরে খুলে পড়ার মতো, শব্দে শব্দে রহস্যময়, লাইন লাইন কাঁপন জাগানো। আমি বুঝিনি তখন এই আগমনের মধ্যেই লুকিয়ে আছে আমার পৃথিবী বদলে দেওয়া বার্তা। তুমি ছিলে এক টুকরো সূর্যালোক, আমার মেঘঢাকা জীবনের কোনো এক কোণায় আলোর মতো নেমে এসেছিলে। তোমাকে দেখে প্রথম যে অনুভূতিটা হয়েছিল সেটা কোনো প্রেমিক কবি লিখে বোঝাতে পারবে না। তুমি তখন ছিলে শুধু চিঠি, আদ্যপ্রান্ত অপরিচিত, অথচ অন্তরের কোথাও যেন চেনা চেনা। আজ যখন মনে করি 14 বছর বয়সের আমি কোনো প্রাপ্তির অপেক্ষায় ছিলাম না, তবুও তুমি এলে। কোনো কারণ ছাড়াই, কোনো প্রতিশ্রুতি ছাড়াই, তবুও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠলে, ঠিক যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো বিশেষ চিঠি, যার উত্তর আমৃত দিয়ে যেতেও দ্বিধা করব না। তুমি আসার পর আমি শুধু মানুষ হইনি, আমি পূর্ণ হয়েছি। ভুলগুলো শিখেছি, অপেক্ষাগুলো বুঝেছি, ভালোবাসা কাকে বলে সেটা অনুভব করেছি। তুমি এখনো জানো না। তোমার চোখে চোখ পড়লে আমার ভেতরের সব শব্দ কাঁপতে থাকে। তোমার চুপ থাকা যেন কোনো চতুর্দশ পাতার অদেখা অংশ, যেটা না পড়লে চিঠিটা অসম্পূর্ণ থেকে যায়। তুমি জানো না, তোমাকে দেখলেই কেন মনে হয় আমার সব প্রার্থনার উত্তর বুঝি তোমার বুকের ভেতর কোথাও গোপনে লেখা আছে। তোমাকে আমি ভালোবাসিনি, তোমাকে আমি বিশ্বাস করেছি, তোমাকে আমি জপেছি, তোমাকে আমি আল্লাহর দেওয়া এক বিশেষ চিঠি মনে করেছি, যেটা কাদায়ও হাসায়ও, কিন্তু ফেলে রাখা যায় না। তুমি 14 চিঠি, আমার জীবনের একমাত্র মঞ্জুর চিঠি। ভালো থেকো। যতদিন তুমি আমার চিঠির মতো পড়তে পারো নিজেকে, ততদিন আমার সমস্ত গল্পে তোমার নাম লুকিয়ে থাকবে। তোমার পিচ্চি নাফিসা।
লেখা শেষ করে নাফিসা কলমটা ডায়েরির ওপর রাখলো। দীর্ঘশ্বাস ফেলে বুক হালকা করার চেষ্টা করলো। তারপর নিজের পড়ার বই বের করে নিল। পড়ার টেবিলে বসে মনোযোগ দিল অধ্যায়ে। কিছুক্ষণ পর পড়া শেষ হলে স্বাভাবিক নিয়মেই উঠে দাঁড়ালো। প্রতিদিনের মতো আজও ভোরবেলার রুটিনটা এক। পড়াশোনা শেষ করে আফিয়া বেগমের রুমে যাওয়া, ওনার সঙ্গে চা খাওয়া আর কিছু গল্পগুজব করা, তারপর নাস্তা সেরে কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়া। আজও সেই ভঙ্গিতেই নাফিসা নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে হাঁটছে। ঠিক সেই সময়ে পাশের রুমে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সাইমনের রুমের দরজা আধখোলা। ভেতরে রায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনে সাইমন জিম সেরে মাত্রই বেরিয়েছে। গায়ে ঘাম ঝরছে, হাতে সাদা টাওয়েল দিয়ে মুখ মুছছে। বুক ভরা দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে যেন পাহাড়। ঘাম মুছে নিয়ে আলমারির থেকে একটা কালো জ্যাকেট বের করলো। ধীরে ধীরে গায়ে চাপালো। তারপর রায়ানের দিকে চোখ মেলে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, নিচে চল আমার সাথে। আব্বু আর ছোট চাচু স্টাডি রুমে ওয়েট করছে আমাদের জন্য। রায়ান চমকে মাথা তুলল। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। ভাইয়া, মামুদের কাছে যাব মানে? কেন? সাইমন ঠান্ডা অথচ দৃঢ়স্বরে জবাব দিল, বেশি কথা আমার পছন্দ না জানিস, নিচে চল, গেলেই বুঝবি। কথা বলে সাইমন ধীরে পদক্ষেপে দরজার বাইরে বের হলো। বাধ্য ছেলের মতো মাথা নিচু করে রায়ানও ওর পেছনে হাঁটা ধরলো। রুম থেকে বের হতেই সামনে এসে পড়ল নাফিসা। মুখোমুখি হয়ে পড়তেই অস্বস্তি জমল। নাফিসার চোখ অনিচ্ছা সত্ত্বেও সাইমনের দিকে গেল। সঙ্গে সঙ্গে গতরাতের অভিমান আবার বুক ভরল। ঠোঁট চেপে কিছু না বলে উল্টো দিকে হাঁটতে লাগলো। এই পিচি, দাঁড়াও। সাইমনের গম্ভীর গলা শুনে থেমে গেল নাফিসার কদম। সাইমন রায়ানের দিকে তাকিয়ে বলল, তুই আগে নিচে যা, আমি আসছি। রায়ান মাথা নেড়ে নিচে নামতে শুরু করলো। যাওয়ার সময় হালকা মুচকি হাসি দিল নাফিসার দিকে। জবাবে নাফিসাও এক ফোঁটা মিষ্টি হাসি ফিরিয়ে দিল। সাইমন নাফিসাকে ডাকলো, এদিকে এসো। নাফিসা সাইমনের দিকে এগোলো না, বরং উল্টো পাশে ঘুরে হাঁটতে শুরু করলো। অভিমানী মনের জেদ মাথা নাড়তে দিল না। সাইমন ওর দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল কুঁচকালো। তারপর দ্রুত পা বাড়িয়ে গিয়ে ওর হাত ধরে টেনে নিজের কাছে টেনে নিল। নাফিসার শরীর একেবারে ধাক্কা খেয়ে মিশে গেল ওর বুকের সাথে। সাইমন ফিসফিস করে বলল, দিন দিন তুমি জেদি, একদম জেদি হচ্ছ। অপ্রস্তুত নাফিসা চমকে উঠল। তারপর ছটফট শুরু করলো ছাড়া পাওয়ার জন্য। ছাড়ুন, কেউ চলে আসবে, খারাপ ভাববে। সাইমন চোখ সরু করে তাকালো, গলায় ধমক নামলো। এমন ছোটাছুটি করছো কেন? কি হলো? নাফিসা ভয়ে গলা নামিয়ে বলল, ছাড়ুন বলছি। সাইমনের দৃষ্টি আরো গভীর হলো। বেশি কথা বলো তুমি, চুপচাপ স্থির হয়ে দাঁড়াও। শব্দগুলো কানে বাজতেই নাফিসা থেমে গেল। তবুও ওর চোখে অভিমানের স্রোত জমে উঠল সাইমনের বকা শুনে। সাইমন এক হাত বাড়িয়ে নাফিসার কপালে হাত রাখলো, তাপমাত্রা মাপলো, তারপর মনোযোগ দিয়ে মুখের দিকে তাকালো। সকালের আলোয় ওর মুখটা অদ্ভুত সুন্দর লাগছিল। ঘুম ভাঙার পর একটু ফোলা ফোলা চোখ, ঠোঁটে ভেজা আভা, যেন নিষ্পাপ একটা ফুল। সাইমন কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দিল। ছাড়া পেয়ে নাফিসা জোরে শ্বাস নিল। সাইমন একদম শান্ত স্বরে বলল, আমার জন্য এক কাপ কফি বানিয়ে স্টাডি রুমে নিয়ে এসো। কথাটা শুনেই ফট করে মুখ ফসকে বেরিয়ে গেল নাফিসার, পারবো না। সাইমন ভ্রু তুলল, কি বললে? নাফিসা হকচকিয়ে গেল। কিছু না বলে ছুট দিল সিঁড়ির দিকে। সাইমন ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঠোঁটের কোণে অদৃশ্য এক মৃদু হাসি খেলে গেল, চোখে একরাশ রহস্য। তারপর ও নিজেও গম্ভীর মুখে স্টাডি রুমের দিকে হাঁটা দিল।